হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের এনএমএসের কাট অফের ব্যাপারটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন, বা তোমরা যেহেতু এক্সাম দিয়েছো তো তোমাদের মধ্যে একটা উৎসাহ রয়েছে যে এর কাট অফ কত হতে পারে, যে তুমি স্কলারশিপটা কি পাবে নাকি পাবে না। ঠিক আছে, তো এই ব্যাপারে আমি একটু তোমাদের বলে নিই। বেশ কিছু তথ্য, মানে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। প্রথমত, এনএমএসের যে কাট অফ, সেক্ষেত্রে টোটাল কত স্টুডেন্টকে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের টোটাল যদি দেখি আমরা, প্রায় 7,250 জন মতো স্টুডেন্টকে এই স্কলারশিপটা দেওয়া হয়। তবে এই সংখ্যাটা কিন্তু ফিক্স না, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এই মোটামুটি এটা রাখা হয়, তো এটা কিন্তু চেঞ্জ হয়। তো ওয়েস্ট বেঙ্গলে দেখো এতগুলো জেলা আছে, সমস্ত জেলা থেকে টোটাল এতগুলো সিট আছে, মানে এতজনকে দেওয়া হয়। গেল ফার্স্ট পোর্শন। এবার দেখো পশ্চিমবঙ্গের টোটাল কতগুলো জেলা আছে, 23খানা জেলা আছে। আর এই যে 23টা জেলা এবং তার সাথে দুটো মহকুমাকেও ধরা হয়। একটা হচ্ছে ব্যারাকপুর, আর একটা তোমাদের শিলিগুড়ি। ঠিক আছে, শিলিগুড়ি। তো এই দুটোকেও কিন্তু এর সাথে অ্যাটাচ করা হয়। মোটামুটি ধরতে পারো যে 24 থেকে 25টা অঞ্চল আমরা এই ডিভিশনটা দেখতে পাই। অর্থাৎ কি, এই যে 7,250, এই ভাগটা কিন্তু এগুলো সবগুলো টোটাল 23টা জেলা এবং ব্যারাকপুর শিলিগুড়ি এতগুলো অঞ্চলের, মানে সারা ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। এবার দেখো প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা কাট অফ হয়। ঠিক আছে, তুমি ভাবছো ধরো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তুমি হুগলি বা নদিয়া, বা তুমি যে কোনো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বা তো যে কোনো জেলা থেকে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কাট অফ হবে। ঠিক আছে, আলাদা আলাদা করে কাট অফ হবে, এটা বোঝা গেল। এবার দেখো ঠিক আছে, আলাদা আলাদা কাট অফ। তো মোটামুটি আমাদের পাস মার্ক কততে, আমরা কত পেলে পাস করব, এই ব্যাপারটা দেখো। প্রথমত কোয়ালিফাইং যদি মার্কস বলি, আমরা কোয়ালিফাই করব আমরা কততে। ঠিক আছে, এটাকে আমরা দুটোভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল, আর একটা হলো এসসি এসটি। ঠিক আছে, এসসি এসটি, আর একটা হচ্ছে পিসিজি। পিসিজি মানে হচ্ছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তাদের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে জেনারেল, আর হলো এসসি এসটি, আর হলো পিসিজি। এবার দেখো যারা এসসি এসটি জেনারেল থাকবে, জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি 40% নাম্বার পেতে হবে যদি সে কোয়ালিফাই করতে চায় এনএমএসে। আচ্ছা, আর যদি এসসি এসটি ও পিসিজি, এদের ক্ষেত্রে 32% নাম্বার পেতে হয়। এখন দেখো 40% মানে কি, 40% মানে ধরো 180 নাম্বার আছে টোটাল। তো 180-র 40% যদি আমরা দেখি, তাহলে কত হচ্ছে, 4-8-72 হয়ে যাচ্ছে। মানে তুমি যদি 72 পাও, 72 নাম্বার পাও, তাহলে তুমি কোয়ালিফাই করেছো। কিন্তু কোয়ালিফাই করা মানে স্কলারশিপ পাওয়া নয়। ঠিক আছে, কোয়ালিফাইং মার্কস মানে হলো তোমাকে মিনিমাম এই নাম্বারটা পেতেই হবে। এবার কাট অফ কিন্তু আলাদা, কাট অফ কিন্তু এর থেকে অনেক বেশি কাট অফ যাবে। ঠিক আছে, 72 নাম্বারে যদি তোমার কাট অফ যেত, তাহলে তো প্রত্যেকেই পাস করে যেতে, তাই না? তোমাদের প্রায় স্যাট পোর্শানেই প্রায় 70-এর 72 উঠে গেছে। ঠিক আছে, এটা জাস্ট কোয়ালিফাইং নাম্বার, মানে এটা হচ্ছে তোমার একটা একটা লিমিট দিল আর কি, যে এটা তুমি যদি পাও তাহলে তুমি কোয়ালিফাই করেছো। কিন্তু কোয়ালিফাই মানে কিন্তু কাট অফ ক্লিয়ার করা নয়, কাট অফ আলাদা হবে। আচ্ছা, আর এসসি এসটি পিসিজি এদের ক্ষেত্রে কী হবে, 180-র 32% বের করলে যা হবে সেটা। ঠিক আছে, মোটামুটি ধরো এটা কত, নিচে 10 যদি করি আমরা, 32-18, তাহলে 8 2 16 4 1 3 8 24 25, আর হচ্ছে 32 32 6 7 5 5, তাই তো? ওই মোটামুটি 57.6 এটা আসছে, ধরে নাও 58। ঠিক আছে, মোটামুটি 58। তাহলে এসসি এসটি পিসিজি এদের ক্ষেত্রে কী হচ্ছে, 80% পেলে সেটা তুমি কোয়ালিফাই করেছো। আর জেনারেলের ক্ষেত্রে যদি তুমি 72 পেয়ে থাকো, ঠিক আছে, 180-তে যদি 72 পেয়ে থাকো, তাহলে তুমি কোয়ালিফাই করেছো। তো আমি আশা করি যতজন পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই প্রায় কোয়ালিফাই করবে। কিন্তু কোয়ালিফাই করা মানেই স্কলারশিপ পাওয়া নয়। ঠিক আছে, স্কলারশিপের ব্যাপারটা আলাদা, কাট অফটা আলাদা। এটা জাস্ট কোয়ালিফাইং নাম্বার, কাট অফটা কিন্তু এর থেকে অনেক বেশি হাই যায়। এবার তোমাদের কাট অফের ব্যাপারটা নিয়ে আমি বলছি। ওকে, দেখো
আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখি যে কীরকম মার্কস এসেছে, তো সেই হিসেবে যদি আমরা দেখি, আচ্ছা এটা গেল। তাহলে কাট অফের মোটামুটি কোয়ালিফাইং মার্কসটা আমরা দেখলাম, এবার হচ্ছে কাট অফের ব্যাপারটা। দেখো তোমাদের ম্যাট আর হচ্ছে স্যাট, তো স্যাট পোর্শানে যদি আমি যারা ঠিকঠাক এক্সাম দিয়েছো তাদের ক্ষেত্রে যদি আমি ধরি, ম্যাট পোর্শানে তোমাদের মোটামুটি 25টা মতো প্রশ্ন, অর্থাৎ 20টা মতো প্রশ্ন তোমাদের কঠিন ছিল, সেক্ষেত্রে ধরো আমি 25টা ধরলাম। আর স্যাটের ক্ষেত্রে যদি আমি ধরি যে 15টার মতো প্রশ্ন, আচ্ছা 15টা ধরো অঙ্কে, আমি বলছি যে তোমরা অঙ্কে হয়তো 10 পেয়েছো, আর যে স্যাট পোর্শান সেখানে ধরো আমি ধরলাম যে 10 তোমরা ছেড়ে এসছো, ঠিক আছে, মানে 10 হয়তো ঠিকঠাক হয়নি। তো স্যাট পোর্শানে অনেকেই ঠিকঠাকই করেছো, তবু আমি 20 ধরলাম এখানে। তাহলে কি হচ্ছে, এখানে ম্যাট পোর্শানে তোমার 20 থেকে 25 যদি টাফ হয়ে থাকে, আর স্যাট পোর্শানে যদি 20টা টাফ হয়ে থাকে, তাহলে কত হচ্ছে, ধরো 20 হিসাব মতো 40 নাম্বার তোমার কিন্তু লেস হয়ে যাচ্ছে। টোটাল আমাদের কত, 180-তে। আচ্ছা, ম্যাটটাকে আমি 25ই ধরছি, ধরো 25 আর 20 তার মানে কত হচ্ছে 45। তুমি যদি লেস করো, 45 যদি কম হয় তাহলে কত হচ্ছে, এখানে 5, তার মানে 135 হয়ে যাচ্ছে, তাই তো। এটা হচ্ছে 135, মানে কারা পাবে, এটা হচ্ছে যারা একদম ঠিকঠাক এক্সাম দিয়েছে, ঠিক আছে, ঠিকঠাক এক্সাম দিয়েছে তারা কিন্তু 135 অবশ্যই পাবে। যারা মোটামুটি রেগুলার পড়াশোনা করেছে তারা কিন্তু 135 পাবে আশা করছি। কারণ কি, ম্যাথের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কস ছিল না, অনেকেই কিন্তু আন্দাজেও করেছো, সেই ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন তোমাদের সেখানে পেয়ে যাচ্ছ, সেখানে কিছু তো হবেই। আচ্ছা, তার সাথে আমাদের তাহলে ম্যাথ পোর্শানে যদি আমি ধরো 25টা, আমি ধরলাম যে স্টুডেন্টরা 25টা কোশ্চেন তাদের কাছে টাফ লেগেছে, 25টা কোশ্চেন তাদের হয়নি, তাহলে আমি এখানে 25 ধরলাম। আর স্যাট পোর্শানে ধরলাম যে আমি তোমাদের 20 নাম্বারই ধরলাম, ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে আমি 10 নাম্বার ধরলাম, 10টা হয়তো তোমরা ঠিক করতে পারো, বা 10-এর জায়গায় তোমরা হয়তো 7টা ঠিক করতে পারো। তো যাই হোক, সেটার সাথে এবং দুটো মিলিয়ে স্যাটের যে বাকি পোর্শনটা ছিল সেটা মিলিয়ে আমি ধরলাম যে সেখানে আরও 10 নাম্বার, অর্থাৎ টোটাল 20 নাম্বার এখানে তোমাদের কম হলো। তাহলে 135, এটা কিন্তু সিরিয়াস স্টুডেন্টরা অবশ্যই পাবে এই নাম্বারটা, ঠিক আছে। সিরিয়াস স্টুডেন্টরা এই নাম্বারটা অবশ্যই পাবে, এবং এই 135 যারা যারা পাবে, আমার মতে তারা কিন্তু কাট অফ অবশ্যই ক্লিয়ার করবে। 135 যারা পাবে তারা কাট অফ অবশ্যই ক্লিয়ার করবে, ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে। তবে এবছর আমি প্রথম অ্যানালাইসিস করছি, ঠিক আছে, তো অ্যানালাইসিস যে একদম সঠিক হবে, হুবহু মিলে যাবে এটা নয়, কিন্তু প্রত্যেকের এক্সপেকটেশান তো থাকবে সেই হিসেবে মোটামুটি। যাই হোক, এটা হচ্ছে, দেখো আমি এখনও পুরোপুরি সমস্ত কথাটা বলছি না। 135 যারা পাবে তারা স্কলারশিপটা অবশ্যই পাবে বলে আমি মনে করি, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হলেই। এবার দেখো, তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট অনুযায়ী সব আলাদা আলাদা কাট অফ তৈরি হয়, আর যারা 135 কম পেয়েছে তারা যে পাবে না সেটা না, আমি এখনও ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করিনি। দেখো, আমাদের টোটাল 3টে ভাগে ভাগ করবো আমরা, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে এসসি, আর একটা হচ্ছে এসটি, ঠিক আছে। জেনারেল, এসসি, এসটি, এই 3টে ভাগে ভাগ করলাম। আরেকটা আমাদের যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, সেটা রয়েছে। এখন জেলাভিত্তিক যদি আমরা দেখি কাট অফগুলো কেমন যেতে পারে, আর 135 এটা বলেছি যারা একদম পাস করে গেছে, মানে যাদের টেনশন ছাড়াই পাস, এরকম হবে আর কি। এবার বিভিন্ন জেলায় বিভিন্ন রকম কাট অফ হয়, এক একটা জেলায় এক এক রকম কাট অফ হয়। যেমন আমরা যদি কালিম্পং ধরি, কালিম্পং, ঠিক আছে, তো কালিম্পংয়ে ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই কম যায়, হিসাব মতো অনেকটাই কম যায়। তো জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি আমি ধরে নিতে পারি তারা যদি 115 পায়, ঠিক আছে, 115 যদি পায় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করবে। 110 থেকে 115 যদি পায় জেনারেল ক্যাটাগরি, তারা কিন্তু কোয়ালিফাই করে যাওয়ার কথা। আচ্ছা, আর এসসি এসটি সেক্ষেত্রে আরও কম যায়, এসসির ক্ষেত্রে এর থেকে কম যায়। ধরো আমি যদি 105 ধরি, তাহলে এসটির ক্ষেত্রে আমি ধরবো, এখানে ধরো 95 ধরলাম আমি, ঠিক আছে।
তো এরকম কালিম্পংয়ে এই স্কোরটা হতে পারে। যাই হোক, এগুলো এক্স্যাক্ট নয়, কিন্তু আমি মোটামুটি একটা অ্যানালাইসিস করে বলছি যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যেরকম কাট অফ যায় এই বছর তার থেকে দেখো এখন আগের বছরগুলো আর এই বছরের মধ্যে অনেক ফারাক। আগে এই সমস্ত এক্সামগুলো বেশিরভাগ স্টুডেন্ট দিতে পারতো না, ঠিক আছে। তারপরে সেক্ষেত্রে মানে ফ্যামিলি ইনকাম আগে হয়তো 1 লাখ ছিল, এখন 3.5 লাখ মতো করে দিয়েছে, তারা এক্সাম দিতে পারবে। তো এখন অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং অনেকেই এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে। অনেকেই কিন্তু এখন সচেতন এই ব্যাপারে যে আমাদের এত সুন্দর একটা স্কলারশিপের এক্সাম, তার সাথে তোমাদের অঙ্কিত স্যারের ক্লাস অনেকেই দেখেছো, ঠিক আছে। তো এই বছর আমি শুরু করেছি, কিন্তু সামনের বছর যে আরও ধামাকা হবে, ঠিক আছে। এই বছর তো জাস্ট শুরু হয়েছে, সামনের বছর আরও ধামাকা হবে। সামনের বছর দেখবে কাট অফ কোথায় গিয়ে ঠেকে। আচ্ছা, যাই হোক, এবার দেখো এটা গেল কালিম্পং। এবার আমি যদি বলি মালদার কাট অফ কেমন আসতে পারে। মালদাতে জেনারেলদের যদি আমি ধরি, মোটামুটি ধরো আমি 117 থেকে ধরছি 125, ঠিক আছে। এই কাট অফটা যেতে পারে, তবে তার থেকে বেশিও যেতে পারে। কারণ কি, যেটা বললাম তোমাদের মোটামুটি যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু প্রায় 135 তুলবে এবং তারা অবশ্যই পাবে স্কলারশিপ, আশা রাখছি আমি। এবার দেখো তার থেকে যদি কম হয়, এবার সবাই যে হায়েস্ট মার্ক তুলেই পাবে, এবার তার থেকে তো কম তারাও পাবে। মোটামুটি যদি আমি কাট অফটা ধরি, তোমাদের যদি আমি এটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করি, ধরো 3টে আমি মার্ক করছি, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের এক্সিলেন্ট জোন, মানে যেটাতে তোমাদের পাওয়ার সম্ভাবনা একেবারে খুবই বেশি। আরেকটা হচ্ছে মিডিয়াম জোন, আরেকটা হচ্ছে ডেঞ্জার জোন, ঠিক আছে। ডেঞ্জার জোন মানে হচ্ছে তুমি খুব অল্প মার্কসের জন্য হয়তো মানে কেউ অল্প মার্কসের জন্য পাচ্ছে না। আর এক্সিলেন্ট জোন মানে হচ্ছে সেখানে তুমি মোটামুটি অবশ্যই পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি বা পেয়ে যাবে। তো সেটাকে আমি যদি 135 প্লাস অ্যাবভ, ঠিক আছে, 135-এর ওপরে যারা পাচ্ছ, তো তাদেরকে আমি এক্সিলেন্ট জোনে রাখছি। এবার ধরো মিডিয়াম যদি ক্যাটাগরি বলি, মিডিয়াম হচ্ছে ধরো 130 থেকে 135, এই যে জোনটা আছে, তো এরা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি। এরা মোটামুটি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এদেরও কিন্তু অনেক বেশি। কিন্তু ডেঞ্জার জোন হচ্ছে তোমার 120 থেকে 130 যারা পাচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলবো ডেঞ্জার জোন, কারণ এখানে কিন্তু কম্পিটিশানটা বেশি, ঠিক আছে। এইখানে কিন্তু অনেকেরই হয়তো হতেও হবে না, এরকম ব্যাপারটাও কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। তবে কাট অফটা আমি জাস্ট বলছি, কিন্তু এক একটা জেলার ক্ষেত্রে কিন্তু কাট অফ এক এক রকম যাবে। কিছু কিছু জেলাতে কাট অফ প্রত্যেক বছর বেশি যায়, কিছু কিছু জেলার ক্ষেত্রে কাট অফ কম যায়, ঠিক আছে। তো সেই হিসাবে আমি কিন্তু তোমাদের কি বলবো, এটাকে সেই হিসেবে আমি মোটামুটি অ্যানালাইসিস করে তোমাদেরকে এটা জানাচ্ছি আর কি। এবার মালদার ক্ষেত্রে দেখো, মালদার ক্ষেত্রে কি বললাম, 117 থেকে 125 যদি কাট অফ যায়। এসসিদের ক্ষেত্রে কিন্তু আরও কাট অফ কম যাবে। এগুলো সবগুলো আমি জেনারেলদের কথা বললাম। এবার এসসিদের ক্ষেত্রে সেই কাট অফটা কিন্তু আরও কম যাবে। ধরো আমি এখানে এসসিদের যদি মোটামুটি 110 ধরলাম, ঠিক আছে, 110 ধরলাম, তাহলে এসটিদের কত হবে, এসটিদের সেক্ষেত্রে আরও কম হবে, ধরো 100 মতো হতে পারে, ঠিক আছে, বা তার কমও হতে পারে, এসটিটা অনেকটাই কম যায়। আচ্ছা, তারপরে ধরো উত্তর দিনাজপুরে কিন্তু কাট অফ অনেকটাই কম যায় হিসাবে। তবে এই বছর আমি ধরলাম ধরো 100 মোটামুটি 10 থেকে 117 সেখানে কাট অফ যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এসসি এসটির ক্ষেত্রে কি হয়, এসসি এসটি তোমরা ভাবছো হয়তো ডেঞ্জার জোন থেকে আমি তো সবগুলোই মোটামুটি কম দিচ্ছি, তো সরি, তো এগুলো আমি বলছি যে ধরো জেলাভিত্তিক এক এক রকম এক এক জায়গায় এক এক রকম কাট অফ যায়, ঠিক আছে। তো এগুলো পেলে তোমাদের মোটামুটি অনেকটাই মানে প্রায় তোমরা অনেকটাই কি বলে, তোমার তো বলেই দিলাম যে এক্সিলেন্ট জোন মানে তোমরা মোটামুটি ভাবো যে তোমাদের হয়ে গেছে, ঠিক আছে। তোমরা মোটামুটি একটু রিল্যাক্স থাকতে পারো, ভালোভাবে রিল্যাক্স থাকতে পারো। আর মিডিয়াম জোন যারা দেখছো 130 থেকে 35,
তো তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি তাদেরও আশা রয়েছে, আশা কি ভালোই আশা আছে এবং তারাও পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ডেঞ্জার জোনে আছে যারা, তাদের ক্ষেত্রে একটু কম বেশি চাপ হয়ে যায়, ঠিক আছে। আলাদা আলাদা করে জেলার দেওয়ার কি প্রয়োজন আছে বলো? মোটামুটি এটা যদি হয় তাহলেই সব থেকে বেটার। তবে এটার থেকে আরও কমও যেতে পারে, এর থেকে আরও কিন্তু কমও যেতে পারে, কিন্তু আমি এটাকে অ্যাজ এ পারফেকশন হিসেবে মানে আমি এটা ধরছি, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকে আর বেশি ভিডিওটা বড় করে লাভ নেই। তোমরা এইটুকুনি মোটামুটি একটা আইডিয়া পেয়েছো আশা করি, ঠিক আছে। তবে তোমাদের একটা কথা বলবো, তোমরা এটাতে হতাশ হয়েও না। হয়তো অনেকের ভাবছো যে আমার তো 120 থেকে কম, তো যারা এসসি এসটি তাদের কিন্তু 120 থেকে অনেক কমই কিন্তু হয়ে যায়। তাদের ক্ষেত্রে 100 মোটামুটি 10 থেকে 110 থেকে ধরো 125-এর মধ্যে কিন্তু তাদের কাট অফটা যায়। তো এক্সাম বেসিসে কিন্তু তাদের কাট অফটা চেঞ্জ হয়, ঠিক আছে। যাই হোক, কেউ যদি ধরো স্কলারশিপ পেলে তো খুবই ভালো, আর যদি কেউ নাও পাও, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তুমি যে এত সুন্দর একটা এক্সাম দিয়েছো, অনেক কিছু জানতে পেরেছো, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে। এটা হলো প্রথম। আর দ্বিতীয়ত হলো, এই বছরে তোমার যদি ব্যর্থ হয়ে থাকো, তোমাকে সামনের বছরগুলো এটা আরও ইমপ্রুভ করতে শেখাবে। তো তোমাকে আরও ইমপ্রুভ করতে হবে যে আমি ব্যর্থ হয়েছি কেন, তার মানে আমার কোথাও গাফিলতি ছিল, আমার আরও খাটতে হতো, আমার আরও পরিশ্রম করতে হতো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের আরও পরিশ্রম করতে হবে, আরও বেটার করতে হবে পারফরমেন্স, তাহলে কিন্তু তোমরা আরও ভালো পারবে, ঠিক আছে। বেটার পারফরমেন্স করতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের, আমি ক্লাস 9-এর অলরেডি ভৌতবিজ্ঞানের একটা ক্লাস দিয়েছি, আর তার সাথে তোমাদের জীবনবিজ্ঞান এবং অঙ্কের ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে। দেখো, অঙ্ক ক্লাস, ভৌতবিজ্ঞান ক্লাস, এই ক্লাসগুলো আমি যে তৈরি করবো না, এগুলো তৈরি করতে যথেষ্ট সময় লাগে, যথেষ্ট টাইম দিতে হয়, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো যে ভৌতবিজ্ঞানের আমি এক একটা চ্যাপ্টার যে তৈরি করছি, আমি কতগুলো বই আমাকে ঘেঁটে, কতগুলো প্রশ্ন পুরো ভালো করে জিনিসটাকে পড়ে, সেই প্রপার একদম সুন্দর করে সেই জিনিসটাকে সাজানোর চেষ্টা করছি, যাতে তোমাদের একদম বেস্ট জিনিসটা আমি দিতে পারি। একটা জিনিস মনে রাখবে, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে 100-এ 100 তোলা যায়, ঠিক আছে। ইম্পসিবল নয়, 100-এ 100 তোলা যায়, এবং সেটা তোলার জন্য তোমাদের কিন্তু প্রপার গাইডেন্স প্রয়োজন। আমরা টেক্সট বইটাকে খুব ইম্পর্টেন্স দিতে হবে, টেক্সট বইটাকে বারবার করে রিভিশন দিতে হয় ভৌতবিজ্ঞানের জন্য, ঠিক আছে। এখানে ওই কথাগুলো বেশি বলবো না। তোমাদের ভৌতবিজ্ঞানের আমি তোমাদের প্রচুর ট্রিক্স দেবো, কীভাবে তোমরা হাইয়েস্ট মার্কস তুলতে পারবে সেইগুলো সম্পর্কে ডিটেলসে বলে দেবো। আর অঙ্কের ক্ষেত্রেও তাই, অঙ্কের ক্ষেত্রেও খুব তোমাদের আমি গাইড করে দেবো, ঠিক আছে। চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের অন্য ভিডিওতে, ঠিক আছে। মোটামুটি এনএমএসের কথা আর চিন্তা করো না, এবার তোমাদের আপকামিং যেই এক্সামগুলো রয়েছে, আরও যে ভিএসও রয়েছে তোমাদের, ঠিক আছে। ভিএসও, তারপরে ট্যালেন্ট সার্চ আছে। আর তোমরা যারা এক্সিলেন্ট টাইপের স্টুডেন্ট আছো, তারা ন্যাশনাল অলিম্পিয়াড দিতে পারো, ঠিক আছে। এটা একটু এক্সিলেন্ট টাইপ, এটা হচ্ছে তোমার একদম হাই কোয়ালিটির একটা এক্সাম। এগুলো ইন্টারন্যাশনাল টাইপের হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোই হয়। আচ্ছা, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।